বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে। সরকারের নির্দেশে বিএনপি নেতাদের ওপর আক্রমণ, বলছেন রিজভী। খালেদার মুক্তির আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। এবার কাস্টমস কমিশনারের ৯ তলা বাড়ি, ফ্ল্যাট জব্দের নির্দেশ। এবং সর্বশেষ জানাবো, জামালপুরে পানিবন্দী ১০,০০০ মানুষ, ২৬টি বিদ্যালয় বন্ধ ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপিতে এখন তারেক ভূত ও আতঙ্ক বিরাজ করছে। দলটির কর্মীরা এখন আতঙ্কে থাকে, সকালবেলা উঠে দেখবে কিনা যে পথ চলে গেছে। হাসান মাহমুদ বলেন, আন্দোলনের গতি হারিয়ে বিএনপি এখন পরজীবী দল হয়ে গেছে। তারা এখন শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে, শিক্ষকদের আন্দোলনে ভর করে, নিজেরা আন্দোলন করার ক্ষমতা হারিয়ে পরাশ্রিত আন্দোলন করছে। তিনি আরও বলেন, বিএনপি সরকারের উন্নয়নের ফল ভোগ করেও সরকারের বিরুদ্ধে কথা বলে। ফ্লাইওভার নিয়ে 10 মিনিটে এয়ারপোর্টে নেমে বলে দেশে উন্নয়ন হয়নি। মেট্রো রেলে এসিতে চড়ে প্রেস ক্লাবের সামনে নেমে সরকারের বিরুদ্ধে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। কোটা আন্দোলনের বিষয়ে হাসান মাহমুদ বলে, আমি মনে করি এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল। এটি হয়েছিল আদালতের মাধ্যমে। আজ যেহেতু শিক্ষামন্ত্রী সহ দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন, আমি আশা করি এর একটি সুন্দর সমাধান আসবে। সরকারের নির্দেশে বিএনপির নেতাদের ওপর আক্রমণ, বলছেন রিজভী। আওয়ামী লীগ একটি বর্বর সংগঠন বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম বাচ্চু একজন বর্ষিয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসেবেই চেনেন। জেলার একজন গুরুত্বপূর্ণ নেতাও তিনি, এমনকি জেলার তিনি প্রধান নেতা। তার গায়ে আদিম বন্য হিংস্রতায় এভাবে আক্রমণ করে তার হাত পা শরীর ক্ষতবিক্ষত করেছে। আজকে তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগের এবং এমপি শিমুল সাহেব। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতিকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। তার হাতের কবজি সহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে রিজভী আরও বলেন, আমি মনে করি সরকার প্রধানের নির্দেশেই এই বর্বরোচিত আক্রমণটা করা হয়েছে বাচ্চুর ওপর। কারণ বিএনপির নেতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হন। এই কারণে একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরোচিত হামলা করা হয়েছে। এই হামলা শুধু ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত নয়, আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটির বহিঃপ্রকাশ। আমি আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন। খালেদার মুক্তির আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বিএনপি কখনো জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করছে, কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু প্রাধান্য না দিয়ে একটি অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিথ্যাচার এবং অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের মিথ্যাচার ও অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হয় বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তার মুক্তি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি আইনগত বিষয়। আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। এই প্রসঙ্গে যোগ করেন তিনি। দলটির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যখনই তথাকথিত আন্দোলন নিয়ে মাঠে নামে তখনই তারা তাদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে সক্রিয় করে। বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা করে। আর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিলে বিএনপির নেতারা মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়।
বিবৃতিতে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি ও তার দোসররা সর্বদা তৎপর থেকেছে। এটি বিএনপির জন্মগত রাজনৈতিক লিগ্যাসি। কারণ অবৈধ ও অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র ক্ষমতার দখলকারী সামরিক স্বৈরাচারের হাতে প্রতিষ্ঠিত দল কখনো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না। বিএনপি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে সক্ষম হতো বা তাদের আন্দোলনের জনসম্পৃক্ততা বাড়াতে পারত, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণের সৎসাহস দেখাতে পারত। সেটা না থাকার কারণে বরাবরই বিএনপি সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যারা গণতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটায় সন্ত্রাস সহিংসতাকে উস্কে দেওয়ার পায়তারা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন, বিএনপি কখনোই জনগণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। তাদের অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে। বিএনপি ও তাদের দোসররা তাদের সেই আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকটের সমাধান দুরূহ। এবার কাস্টমস কমিশনারের 9 তলা বাড়ি ফ্ল্যাট জব্দের নির্দেশ। এবার একজন কাস্টমস কমিশনারের ঢাকার একটি অভিজাত এলাকায় 9 তলা বাড়ি ও ঢাকায় থাকা 2টি ফ্ল্যাট এবং 3টি বাণিজ্যিক স্পেস জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এই কর্মকর্তার নাম মোহাম্মদ এনামুল হক। তিনি সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এনামুলের স্থাবর সম্পত্তি ক্রোকের এই আদেশ দেন। প্রায় 10 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন আবেদনে উল্লেখ করেন, ঘুষ দুর্নীতির মাধ্যমে 9,76,97,000 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-27 ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে এই মামলার ধারাবাহিকতায় আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা সহ সব উদ্দেশ্যেই ব্যর্থ হবে। এই মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে তথা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার স্থাবর সম্পত্তি ক্রয় করার একান্ত প্রয়োজন। জামালপুরে পানিবন্দী 10,000 মানুষ, 26টি বিদ্যালয় বন্ধ ঘোষণা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে জামালপুরের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 10,000 মানুষ। ইতোমধ্যে 25টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে যমুনা নদীর পানি বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ফসলের মাঠ, দেখা গিয়েছে তীব্র নদী ভাঙন। জেলার যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বেড়ে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি, চুকাইবাড়ি, বাহাদুরবাদ, ইসলামপুর উপজেলার চীনাডুলি, নোয়ারপাড়া, কুলিকান্দি, পাথশ্রী, সাবধারী, বেলাগাছা, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, আদ্রা, মাহমুদপুর, নংলা, কুলিয়া এবং মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের অন্তত 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। নদীর তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় যাতায়াতের জন্য স্থানীয় রাস্তাগুলোতে পানি উঠে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগও বেড়েছে। বন্যার কারণে মানুষের বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। অনেকের বাড়িঘরে পানি উঠে যাওয়ায় তারা পরিবারের সদস্য ও গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে।
এছাড়া কাঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি আঞ্চলিক সড়কের ৩০ মিটার অংশ বন্যার পানির স্রোতে ভেঙে গেছে। এতে দেওয়ানগঞ্জ উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে পররামপুর চর, আমখাওয়া, ডংধারা ইউনিয়ন এবং পাশের কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সড়ক যোগাযোগ। একই উপজেলার দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কে একটি সেতু সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় খোলাবাড়ি ও গাইবান্ধা জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। জেলার সব নদ নদীর পানি বেড়ে যাওয়ায় মাঝারি আকারের বন্যা হওয়ার শঙ্কা আছে বলে জানালেন জামালপুর পানি ইউনিয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৭৫ সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার বিকেলে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আগামী এক সপ্তাহ এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার্তদের জন্য দেওয়ানগঞ্জ উপজেলার ৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়নের ১০০ পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছে। বন্যার্তদের সহায়তায় জেলায় ৭ উপজেলায় ৩০০ মেট্রিক টন চাল ও ৩,৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা মোকাবেলায় সব প্রস্তুতি আছে আমাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।